দেখছেন স্টার বিস টুডে। দর্শক, আগামীকাল শুক্রবার বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পালিত হবে মে দিবস। এ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রম গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। স্টার বিস টুডেতে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আগামীকাল তো মে দিবস, বাংলাদেশ সহ সারা বিশ্বে পালিত হবে শ্রমিক অধিকার এবং আন্দোলন নিয়ে যে সংগঠন এই কাজ করছে। বাংলাদেশে এই সময় কিংবা বিগত সময়ের পর থেকে আমরা দেখেছি যে তৈরি পোশাক খাতে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে, শ্রমিকদের অধিকার অনেকটা বাস্তবায়িত হয়েছে, কিন্তু অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সেই কারখানায় স্বাধীনতার পর থেকে আসলে কতটুকু শ্রমিক অধিকার এখানে আসলে পালিত হচ্ছে কিংবা সেখানে আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে? অনেক ধন্যবাদ। আসলে শ্রমিক অধিকার তো একটা বিস্তার বিষয়। শুধুমাত্র এটা নিরাপত্তা একটা অধিকার, তার ন্যায্য মজুরি, তার কর্মঘণ্টা, সে যেন একটি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। সেক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে তৈরি পোশাক শিল্প অবশ্যই ঘুরে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই মডেলটা আমরা অন্য জায়গায় বাস্তবায়ন করতে পারিনি, যার জন্য আমরা দেখতেছি শ্রমিকের জীবনের হুমকি কিন্তু রয়ে গেছে। প্রতি মাসেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেছে, শ্রমিক মারা যাচ্ছে। বাট এর পাশাপাশি অন্যান্য যে অধিকারগুলো আছে, যেমন তার ন্যায্য মজুরির অধিকার, যা দিয়ে সে পরিবার নিয়ে চলতে পারে, তার কর্মঘণ্টা, তার আপনার মর্যাদাকর একটা কাজ, এগুলো কিন্তু সব জায়গায় বাংলাদেশে কম বেশি এর ঘাটতি আছে। অর্থাৎ আমরা যদি আন্তর্জাতিক মানদণ্ড ধরি, আমরা যদি বাংলাদেশের সাংবিধানিক যে নির্দেশনা অধিকারের ক্ষেত্রে সেটা ধরি, পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আপনার উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন যেগুলো হয়েছে, সে তুলনায় কিন্তু আমরা সব জায়গায় ঘাটতিতে আছে। শুধু তৈরি পোশাক শিল্প না, তৈরি পোশাক শিল্পও ঘাটতি আছে, অন্য জায়গায় ঘাটতি আছে। হ্যাঁ, সুতরাং এটি মে দিবসটা এমন একটি দিবস যেটি একটি জাতীয় মানদণ্ডের ব্যাপার, এটা কোনো বিশেষ জায়গার উন্নয়নের বিষয় না। অর্থাৎ মে দিবস হচ্ছে সামাজিক রূপান্তরের একটা দিবস, যে শ্রমজীবী মানুষের কতগুলো মৌলিক অধিকার, সে অধিকারগুলো নিশ্চিত করার মাধ্যমে সে যেন সমাজে অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে, সমাজের অন্যরা যেন তাদের যে উন্নয়ন, তাদের যে পরিকল্পনা, তাদের যে সংস্কৃতি, সব মিলিয়ে শ্রমিকদেরকে অংশগ্রহণ করার পরিবেশ তৈরি করে, যার মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। অতএব এখানে কাউকে পিছিয়ে রাখলে আর মে দিবসের চেতনা হলো না। পরিচ্ছন্নতা কর্মীর অধিকার আছে, সমান অধিকার, গার্মেন্টস শিল্পের শ্রমিকদেরও আছে, একটি আইটি শিল্পের কর্মচারীরও একই অধিকার। কিন্তু এই যে শ্রমিকদের চেতনার কথা বলছেন, এটা মে দিবস আসলেই আমরা যেমনটা এই নিয়ে অনেক বেশি আলোচনা হতে দেখি কিংবা সবাই নিয়ে কথা বলে, পরবর্তী সময় কি সেই আলোচনা কিংবা সেই পরামর্শগুলো থাকে কিংবা তার বাস্তবায়নের দিকে আসলে এগিয়ে যায়? একটি তো ভালো দিক যে অ্যাটলিস্ট একটা দিনে আলোচনা করে সবাই। এখন পরবর্তী জিনিসটা হচ্ছে, বাংলাদেশ তো একদমই শ্রমের মর্যাদা এবং শ্রমিকের আপনার অবস্থান ব্যাপারে খুবই উপেক্ষা এবং অবজ্ঞার ব্যাপার, যার জন্য আমরা দেখি যে একটি দুর্ঘটনায় শ্রমিক মারা যাওয়ার পরে 2 দিন হয়তো পত্রিকার হেডিং আসে, তারপরে এটি আর কোনো আলোচনা থাকে না। এই সংবেদনশীলতা আমরা বহু ক্ষেত্রে হারিয়ে ফেলছি, কিন্তু শ্রমিকদের যে মর্যাদা এবং অধিকার, তাদের যে ন্যায্য প্রাপ্য এবং হিস্সা, এ ব্যাপারে উপেক্ষা একদম জাতীয় সংস্কৃতির অংশ। আপনি দেখবেন যে বাড়িতে যে গৃহশ্রমিক থাকে, সে যদি বয়স্ক হয়, তা ওই বাড়ির ছোট সন্তান তো যদি তার সাথে কোনো অমর্যাদাকর ব্যবহার করে, এটা কিন্তু পারিবারিকভাবে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, যদিও ওটা কিন্তু তার শিক্ষার অংশ হওয়া উচিত, যে বড়দেরকে কীভাবে সম্মান করতে হয়, কাজকে কীভাবে মর্যাদা দিতে হয়। ঠিক তেমনি স্কুলের বা কলেজের কোনো অল্প বয়স ছাত্রছাত্রী যদি একজন রিক্সাওয়ালাকে তুমি বলে ডাকে, আমরা এটাকে অস্বাভাবিক মনে করি না। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই একজন শ্রমিকের মর্যাদার উপরে প্রতি যে আপনার স্বাভাবিক যে মর্যাদা বোধটা, এটি কিন্তু সমাজে স্বাভাবিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে এটা কিন্তু সমাজে নেই। হ্যাঁ, এটি তৈরি করতে হবে। এটা ছাড়া সমাজ চলতে পারে না। আর উন্নয়নের সুফলে শ্রমিকের অংশগ্রহণের অভাবটা আমরা দেখতেই পাচ্ছি, যে যত উন্নয়ন হচ্ছে তত বৈষম্য বাড়তেছে, যত ভবন উঁচুতে উঠতেছে তত বেশি বস্তিগুলো দূরে সরে যাচ্ছে, আরও শহর থেকে বের করে দেওয়া হচ্ছে, অনেক সময় আগুনও লাগিয়ে দেওয়া হচ্ছে। যত বেশি ব্র্যান্ড নিউ গাড়ি আসতেছে, তত বয়স্ক লোকজনের রিক্সা চালাবার সংখ্যাও বাড়তেছে। তো এটাতে এই উন্নয়ন যে শ্রমিকদেরকে উপেক্ষা করে, তার ন্যায্য প্রাপ্তিতে তার অংশগ্রহণ নিশ্চিত না করে এবং উৎপাদনশীল একটি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য শ্রমিক
কে লক্ষ্য করে যে আপনার দক্ষতা উন্নয়ন কর্মসূচি থাকা দরকার, ভবিষ্যতের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যে উন্নত প্রযুক্তিতে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা আমাদের বলছি, শ্রমিকদেরকে যুক্ত করা দরকার, সে ব্যাপারে পরিকল্পনা নাই বলেই তো আমরা পিছিয়ে যাচ্ছে সবসময়। দেখা যায় যে কোনো আন্তর্জাতিক কোনো ঘটনায়, সেটা যুদ্ধ হোক, সেটা ট্যারিফ হোক, সেটা রাজনৈতিক গোলযোগ হোক, সেটা কোনো দেশের রাষ্ট্রপতির কোনো আপনার ঘোষণা হোক, আমাদের শিল্পটা টালমাটাল করে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা আমাদের উৎপাদনের যে সকল শক্তি, আপনার শ্রমিক, আপনার মিড লেভেলের ম্যানেজমেন্ট, যারা সাপ্লাই চেইনের লোয়ার টায়ারে যারা আছে, যারা বাড়িতে বসে কাজ করে সাপ্লাই দেয় বিভিন্ন অংশ, উদ্যোক্তাও, তাদেরকে ওইভাবে দক্ষ করতে পারিনি যেটা আন্তর্জাতিক মানসম্পন্ন বা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মতো, হয়তো টিকে থাকার মতো কিছু আছে, এগিয়ে যাওয়ার মতো। সুতরাং এই উপেক্ষার সংস্কৃতি শুধুমাত্র শ্রমিককেই ক্ষতি করতেছে না, সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়ন এবং একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনের যে প্রক্রিয়া, যেটা আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে, আমরা যেটা 90-তে অর্জন করেছিলাম একবার, আমরা যেটা 24-এ যে স্বপ্ন নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, প্রচুর শ্রমিক রক্ত দিয়েছে, শিশু জীবন দিয়েছে, সেটা কিন্তু অর্জিত হচ্ছে না এই 7.5 কোটি শ্রমিকের মৌলিক অধিকার, তার মর্যাদা, তার ন্যায্য হিস্যাকে গুরুত্ব না দেওয়ার কারণে। আচ্ছা, আমরা দেখেছি যে ইউরোপ কিংবা আমেরিকা থেকে বিভিন্ন সময় কিন্তু আমাদের শ্রমিকের যে অধিকার কিংবা আমাদের শ্রম আইনের বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, সেটা আসলে কতটুকু বাস্তবায়িত হয় কিংবা আমরা আসলে সেই তাদের পরামর্শগুলো আসলে আমরা আমলে নেই কিনা? এখানে আমার ব্যক্তিগত হচ্ছে যে এরা আসলে পরামর্শের ব্যাপার না, তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে, আমরা পরামর্শ চাইতে পারি এবং পরামর্শ হিসেবে পরামর্শ চাওয়া, পরামর্শ আমলে নেওয়া। আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্র, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য রাষ্ট্র, যেমন ILOর, আমরা WTOর, সুতরাং নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে বাস্তবতার নিরিখে। এখন বাস্তবতা দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। অনেকে বলে যে বাস্তবতা হচ্ছে আমরা বিশাল এক শ্রমজীবী মানুষের দেশ, এটা বেকারত্বের দেশ, আমাদের শিল্পায়ন খুব দুর্বল জায়গায় আছে, সুতরাং খুব বেশি কিছু করা যাবে না আন্তর্জাতিক মান অনুযায়ী। আর একটা হচ্ছে যে আন্তর্জাতিক মান হচ্ছে ন্যূনতম মানদণ্ড, এটি ভিত্তি তৈরি করে আপনার জাতীয় মানদণ্ড নির্দিষ্ট করার, এবং এটা করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের শ্রমশক্তিকে আরও বেশি উৎপাদনশীল করতে পারি, আরও বেশি মর্যাদাবান করতে পারি, তাতে করে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি আমাদের আপনার দৃঢ় হবে আরও। কিন্তু আমরা অন্যটা দেখে সবাই মনে করে যে সস্তা শ্রমই আমাদের প্রতিযোগিতার শক্তি। এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। মূলত উৎপাদনশীল শক্তির পূর্ণাঙ্গ বিকাশের পরিবেশ তৈরি না করলে কোনো দিনই আমরা প্রতিযোগিতায় টিকব না, এবং এই বিকাশের একটা বড় শর্তই হচ্ছে এমনভাবে জাতীয় মানদণ্ডগুলো নিশ্চিত করা যাতে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা পেশার শ্রমজীবী মানুষ তার অবস্থান অনুযায়ী সে তার ন্যায্য প্রাপ্যটা পায়। সবাই যে সমান পাবে কিন্তু তার অবস্থান অনুযায়ী ন্যূনতমটা গ্যারান্টি থাকবে এবং যার অবস্থান অনুযায়ী পাবে। আরেকটা হচ্ছে প্রতিনিয়ত দক্ষতা উন্নয়নের দিকে যাওয়া। আজকে আমাদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিটাই হয়ে গেছে ভোকেশনাল ট্রেনিং ভিত্তিক। আমরা গৃহশ্রমিক পাঠাবার জন্য 1 মাস বা 2 মাসের একটা প্রশিক্ষণ দেয়, ইলেকট্রিশিয়ান করে, এগুলোর দরকার আছে, কিন্তু পৃথিবী দরকার এখন কেয়ার ওয়ার্কারের, পৃথিবী দরকার এখন আপনার IT প্রফেশনাল, পৃথিবী এখন দরকার টিচার বিভিন্ন জায়গায়, আপনার এই যে মিড লেভেলে ম্যানেজমেন্ট, সুপারভাইজার। আমার দেশে এই সুপারভাইজার কাজ করে অন্য দেশের লোক, অথচ আমাদের দেশে প্রচুর শিক্ষিত গ্রাজুয়েট বেকার, তারা মোটরসাইকেল চালায়, রাইড শেয়ার করে। এই যে পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির যে সীমাবদ্ধতা, অর্থাৎ যেমন করে একজন মানুষ কাজে যোগদান করলে আমরা খুশি, কিন্তু তাকে সে ঝরে যাবে কিনা এটা কোনো আমরা মেশিনে এনে মনে করি আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি, কিন্তু এই মেশিনের পিছনে যে মানুষটা থাকবে সেই মানুষটাকে তৈরি করা আগেই, এবং যে মানুষটা বাদ পড়ে যাবে সেই মানুষটার জন্য আরেকটা বিকল্প ব্যবস্থা করা, এই সমন্বিত উদ্যোগটা আমাদের খুব অভাব। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে সংসদে শ্রম আইন সংশোধিত পাশ হয়েছে, সেখানে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ উভয়েরই কিন্তু আসলে একটি দ্বিমত রয়েছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা সবসময় শ্রম আইন যখন যে কোনো সংশোধনী আসবে তখন এটা তো আসলে শ্রম আইন তো একটা চলমান ব্যাপার, এটি সব পক্ষই মতামত থাকবেই, কারণ শ্রম আইন একটা ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে তৈরি হয়। সুতরাং যখন হয় তখন সরকার সবসময় সব পক্ষের আলোচনাকে যথাযথ মর্যাদা দিতে পারে না,
কিন্তু এবারে যে সংকটটা হয়েছে, এবারে অনেকগুলো জিনিসের উন্নতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেকগুলো জিনিসে আবার কিন্তু বাতিল করা হয়েছে। শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডও তো এখানে বাধ্যবাধকতা থাকছে অনেকগুলো, না। এখানে তিনটা ব্যাপার মনে রাখ। একটা হচ্ছে যে এই আইনের প্রক্রিয়াটা শুরু হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার, আগের সরকারের, আজকে না। এটা একটি আন্তর্জাতিক অঙ্গীকারের অংশ হিসাবে এটা করা হয়েছিল। সুতরাং সেখানে অনেক আলোচনার পর একটা অধ্যাদেশ হয়েছিল। সেই অধ্যাদেশ নিয়েও মালিক পক্ষ শ্রমিক পক্ষ অনেকের মন্তব্য ছিল, যা খুবই স্বাভাবিক, এটা ভিন্নমত থাকবেই। কিন্তু দেখা গেল যে অধ্যাদেশের পরে সরকার রাতারাতি কয়েকটা ধারা পরিবর্তন করলো, যেটা নিয়ে কোনো আলোচনা হলো না। অর্থাৎ ওইটা মালিক পক্ষের কথা অনুযায়ী করলো না শ্রমিক পক্ষের কথা অনুযায়ী করলো, তার চাইতে জরুরি হচ্ছে যে 3 বছরের আলোচনার ধারাবাহিকতায় যে সংশোধনীটা হলো, যে অধ্যাদেশটা তৈরি হয়েছিল, সেটি যখন আবার আইন আকারে উত্থাপনের জন্য বলা হলো, তখন সেখানে পরিবর্তন আনতে হলে সেখানে আলোচনাটা দরকার ছিল প্রসেসের ব্যাপারে। তারপর সরকার মানবে কি মানবে না সেটা পরের ব্যাপার। আর 2 হচ্ছে এখানে কিছু অধ্যাদেশ থেকে কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে, যেটি এখনকার সময় সবচেয়ে জরুরি। এটা কার প্রস্তাব বিষয়টা এরকম না কিন্তু, এবং এটা অত্যন্ত সীমাবদ্ধ এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বাদ দেওয়া হয়েছে। যেমন কর্মচারীদেরকে শ্রম আইনের আওতায় নিয়ে আসা। হ্যাঁ, এখন বাংলাদেশে এখন মিড লেভেল কর্মচারী অনেক। আপনি ব্যাংক, বিমা, টেলিকমিউনিকেশন সেন্টার, কল সেন্টার, বিভিন্ন উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠান, শুধুমাত্র গার্মেন্টসই যে কর্মচারী ব্যাপারটা তো এরকম না। আমরা যখন কর্মচারীর কথা ভাবি তখন তো আসলে গার্মেন্টসকে মাথায় রেখে তখন কথা বলি। এই যে একটা শিল্প, যে শিল্পই হোক না কেন, একটা শিল্পকে নজরে রেখে যদি আপনি আইন সংশোধন করেন, প্রণয়ন করেন, সেটি পুরো জাতির জন্য যে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেটা তো বিবেচনায় আনতে হবে, তাই না? অর্থাৎ এটা কিন্তু প্রস্তাবটা করা হয়েছিল, এটা শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, যেটা অধ্যাদেশে এসেছিল। এটা প্রস্তাব করা হয়েছিল সমস্ত এই শিক্ষিত একটা আপনার শ্রমজীবী গোষ্ঠীকে মাথায় রেখে, যে তাদের এক ধরনের আর্টিফিশিয়াল ডেজিগনেশন দিয়ে দেওয়া হয়। আগে ছিল ক্যাশিয়ার ব্যাংকে, এখন বলে ক্যাশ অফিসার, একই কথা কিন্তু। এটা বলে তুমি আর সংগঠিত হতে, তুমি আর শ্রম আইনের মধ্যে নেই। অথবা একটা ছেলে বা মেয়ে একটা ব্যাংকে ঢুকে 2 বছর পর যখন সে একটা ভালো স্কলারশিপ পায়, তখন তাকে প্রচুর কাঠঘর পোহাতে হয় ওখান থেকে রেজিগনেশন দেওয়ার জন্য। তাকে অনেক সময় তার বেতন সারেন্ডার করতে হয়, অনেক সময় প্রশিক্ষণের জন্য কোনো অর্থ ব্যয় করলে সেটা সারেন্ডার করতে হয়, এবং তার যাওয়ার কোনো জায়গা নেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে একটা বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী যারা আপনার এই কর্মচারী লেভেলে আছে, তারা কোনো কারণে যদি তাদের কোনো অসন্তোষ তৈরি হয়, অবিচারের সম্মুখীন হয়, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং এটা কোনো শিল্পকে কেন্দ্র করে করা হয় নাই, এটা একটা উদীয়মান শ্রমজীবী জনগোষ্ঠী যারা আমাদেরই সন্তান। হ্যাঁ, তারাই বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে আছে, তাদেরকে বিভিন্নভাবে বহুজাতিক কোম্পানিগুলো আপনার শোষণ করতেছে। আমি শোষণ শব্দটাই বলবো। তাদের হয়তো বেতন কিছু বেশি, মানে পুরো দেশের আসলে বাস্তবতা কিংবা পুরো দেশের যারা শ্রমের সঙ্গে জড়িত তাদেরকে সেটাকে পরিবর্তন করা হয়েছে খুবই সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে। এটা কোনো কাঙ্ক্ষিত ছিল না, এটা এখনকার দিনে সবচেয়ে জরুরি, খুবই জরুরি এটা। এবং এই বার্তাটা যদি শিক্ষিত জনগোষ্ঠী, যুবগোষ্ঠী যায়, আমাদের 24-এর আন্দোলন তো যুবকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন। তো ছাত্ররা তো একটি মর্যাদাকর চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছিল। তো তারা হয়তো জানেও না যে কোটার অবসান করিয়ে একটা ভালো চাকরি পাওয়ার জন্য তারা আন্দোলন করেছিল, ওই চাকরিতে ঢোকার পর তার কোনো সুরক্ষা নেই। পুরো বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার দরকার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।